আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব পরাবৃত্তের গাণিতিক সমস্যা নিয়ে। এর আগে তিনটি ক্লাস তোমাদের করিয়েছি। আজকে আমার গাণিতিক সমস্যা নিয়ে চতুর্থ ক্লাস। আজকে আমি একটি নতুন সূত্র দিয়ে তোমাদের অঙ্ক করাবো। এই সূত্রটি তোমাদের মুখস্থ করতে যেন কষ্ট না হয় সেই টেকনিকটাও দেখিয়ে দিব। আসো আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইতিপূর্বে আমরা জেনেছি যে পরাবৃত্তে আদর্শ সমীকরণ দুইটি। দেখো এই দুটি সূত্র কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর একটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই আদর্শ সমীকরণ তোমাদের খুব ভালো করে মুখস্থ আছে। এই সমীকরণের আদলে আমরা আরও দুটি নতুন সমীকরণ শিখব যেন সূত্রটি মুখস্থ করতে তোমার কোনো কষ্ট না হয়। আসো দেখি। আমরা এখন দুটি নতুন সমীকরণ শিখব। সেই সমীকরণটি হবে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের দুইটি নতুন সমীকরণ আমরা এখন শিখব। এই সমীকরণটি খুব সহজে তুমি করে ফেলতে পারবা। কিভাবে করবা টেকনিকটা দেখো, আমি লিখে রেখেছি। জাস্ট এক্সের পরিবর্তে তোমাকে লিখতে হবে এক্স মাইনাস আলফা এবং ওয়াইয়ের পরিবর্তে তোমাকে লিখতে হবে ওয়াই মাইনাস বিটা। তাহলেই তুমি দুইটি নতুন সমীকরণ পেয়ে যাবা। তাহলে আসো দেখি। তাহলে এক নম্বর সমীকরণটি কী হবে দেখো। তাহলে এক নম্বর সমীকরণটা হবে, তাহলে এক নম্বর সমীকরণ যদি লিখতে হলে তাহলে ওয়াইয়ের পরিবর্তে কী হবে ওয়াই মাইনাস বিটা। আসো লিখি সেটা ওয়াই মাইনাস বিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিতে হবে ইকুয়াল টু 4a আর এক্সের জায়গায় কী হবে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা। দুই নম্বর সমীকরণটি তাহলে কী হবে, তাহলে তোমরা অবশ্যই বলতে পারছো দুই নম্বর সমীকরণটি দাঁড়াবে। তাহলে দেখো কী হবে দুই নম্বর সমীকরণটি, তাহলে এক্সের পরিবর্তে কী লিখবো এক্স মাইনাস আলফা। তাহলে দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a। এখন এখানে ওয়াই দেখতে পাচ্ছি, তাহলে ওয়াইয়ের জায়গায় কী হবে ওয়াই মাইনাস বিটা। দেখো জাস্ট এই টেকনিকটা তোমার যদি জানা থাকে তাহলে তোমাকে নতুন দুটি সমীকরণ পড়তে, নতুনভাবে সমীকরণ দুটি মুখস্থ করতে হচ্ছে না। এখন পরীক্ষা হলে আমরা কি দুইটা সমীকরণ লিখব? নো, আমাদের যে কোনো একটা সমীকরণ বাছাই করতে হবে। এখন এই সমীকরণটি কখন লিখবা দেখো একটু ভালো করে খেয়াল করো। পরাবৃত্তে সবসময় আমি একটা কথা বলে থাকি, যে চলকের উপর বর্গ থাকবে না সেই চলক অনুযায়ী আমরা সবসময় চিন্তা করব। দেখো এখানে কিন্তু এক্সের উপরে বর্গ নেই, তাহলে এখানে অক্ষরেখা হবে, এটা তুমি অবশ্যই মনে রাখবা। তাহলে এই ক্ষেত্রে অক্ষরেখা হবে অক্ষরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। এটা একটু খেয়াল করে দেখো, এখানে তো ওয়াইয়ের উপরে বর্গ নেই, তাহলে কি হবে এখানে অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে একটা জিনিস খুব স্পষ্ট ধারণা থাকতে হবে যে শীর্ষবিন্দুর সাথে সাথে তোমাকে অবশ্যই জানতে হবে অক্ষরেখাটি কোন অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এটা হবে, আর অক্ষরেখাটি যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এই সমীকরণটি হবে। আবার বলছি, শীর্ষবিন্দু দেখার সাথে সাথে তুমি অবশ্যই চিন্তা করবা যে এইটা বলতে পারো কি না অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল। যদি শীর্ষবিন্দুর সাথে সাথে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল এটা তুমি বুঝতে পারো তাহলেই অঙ্কটি এই সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারবা। আসো এই নিয়মের আমরা আজকে তিনটি অঙ্ক করব। আমরা এখন সিস্টেক প্রকাশনের 55 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে প্রশ্নটিতে একটি সমীকরণ, এই সমীকরণটি দেওয়া আছে আর পরাবৃত্তটি শীর্ষবিন্দু দেখো -2 3 দেওয়া আছে এবং বলছে এটি 0 5 বিন্দুগামী হলে এ বি এবং সি এই তিনটির মান তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম, যদি তুমি শীর্ষবিন্দু জানো, শীর্ষবিন্দু জানার সঙ্গে সঙ্গে তুমি চিন্তা করবা যে পরাবৃত্তের অক্ষরেখাটি কোন অক্ষের সমান্তরাল। যদি তুমি বলতে পারো তাহলেই অঙ্কটি আমরা যে সূত্রটি শিখলাম কিছুক্ষণ আগে এই সূত্রটি করে ফেলতে পারবো। তো আসো দেখি।
তো এটা দেখে আমরা বুঝতে পারি কিনা, অবশ্যই বুঝতে পারি। দেখো এখানে ওয়াইয়ের উপরে বর্গ নেই, যেহেতু ওয়াইয়ের উপরে বর্গ নেই তাহলে অক্ষরেখাটি অবশ্যই কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল। আবার বলছি, যেহেতু ওয়াইয়ের উপরে বর্গ নেই তাহলে অক্ষরেখাটি হবে অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল। লিখে ফেলি যে এখানে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা জেনে গেলাম যে অক্ষরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখন আমরা আসলে সূত্র লিখি। যেহেতু আমরা শীর্ষবিন্দু জানি এবং অক্ষরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা সূত্র লিখি যে ধরি আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাহলে দেখো যেহেতু এখানে ওয়াইয়ের উপরে বর্গ নেই তাহলে কি এক্স আগে হবে, তাহলে কি হবে দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4p। দেখো আমরা এখানে এ লিখতে পারি নাই, কারণ দেখো এখানে এ বি সি অলরেডি অঙ্কের মধ্যে এ বি সি দেওয়া আছে, এজন্য এ বি সি ছাড়া যে কোনো তুমি কনস্ট্যান্ট ইউজ করতে পারো। তো আমি এখানে পি ধরেছি, তাহলে কি হবে দেখো এটা হবে ওয়াই মাইনাস বিটা। এখন দেখো শীর্ষবিন্দু তুমি দেখতে পাচ্ছ, শীর্ষবিন্দু কত -2 3, যেহেতু শীর্ষবিন্দু -2 3, তাহলে আসো শীর্ষবিন্দু আলফা এবং বিটার মান বসিয়ে দিই। তাহলে অতএব এই সমীকরণটি দাঁড়াচ্ছে দেখো এক্স, তাহলে আলফার মানটা হলো -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4p ওয়াই মাইনাস বিটার মান কত, বিটার মানটা অবশ্যই 3। তাহলে এইটা হলো আমাদের সমীকরণ, এটা আমরা 1 নম্বর দিয়ে দিই। এখানে লিখে দিব যেহেতু শীর্ষবিন্দু -2 3, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন কি বলেছে দেখো, এখন প্রশ্নটি আমরা কি দেখতে পাচ্ছি যে এখন বলছে যে পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী। তাহলে লিখি যেহেতু 1 নং পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী, যেহেতু বলছে 0,5 বিন্দুগামী তাহলে আমরা কি করব, তাহলে দেখো 0,5 বিন্দু হলে তাহলে এই বিন্দু দিয়ে কী হবে, সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এক্স এর মান হবে 0 এবং ওয়াই মান হবে 5। আসো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে দেখো এক্স এর জায়গায় হবে, খেয়াল করো এক্স এর জায়গায় হবে 0, তাহলে এক্স এর মানটি হলো 0, তাহলে এক্স এর জায়গায় আমরা 0 লিখে ফেলি। তাহলে অতএব দেখো এখানে 0 বসিয়ে দিব, তাহলে 0 + 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 4p আছে আমরা 4p লিখে দিব। আর এখানে একটু খেয়াল করে দেখো ওয়াইয়ের মানটি দেখো 5, ওয়াইয়ের মানটি অবশ্যই এখানে 5, তাহলে কি হবে দেখো 5 - 3। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। দেখো এটা দেখো 0 + 2 মানে 2, 2কে স্কোয়ার করলে আমরা কত পাবো, 2কে স্কোয়ার করলে দেখো আমরা 4 পেয়ে যাব। তাহলে 4 ইকুয়াল টু এখানে 4p ইন্টু এখানে বিয়োগ করলে দেখো 2 পাওয়া যায়। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কী হবে 4 ইকুয়াল টু 8p। তাহলে আমরা এটা ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে 8p ইকুয়াল টু 4। এইভাবে আমরা ক্যালকুলেশন এগিয়ে যাব। তাহলে আমাদের p ইকুয়াল টু 4/8। দেখো এটি ক্যালকুলেশন করলে p এর মানটা আমরা পাচ্ছি হাফ। তাহলে এখন এই p এর মানটি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। এই p এর মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে আমরা কনস্ট্যান্টগুলো বের করব। এক নং সমীকরণে p এর মান
পি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যদি এখন পি এর মানটি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ ওয়াই মাইনাস 3। তাহলে সেটা ক্যালকুলেশন করি। তাহলে এটা দেখো কি হবে, এক্স হোল স্কোয়ার সূত্র সবাই আমরা পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কাটাকাটি করলে খেয়াল করে দেখো, এটা 2 হবে আর এটা হবে ওয়াই মাইনাস 3। তাহলে আসলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর এটাকে ক্যালকুলেশন করলে দেখো 2y মাইনাস 6। এখন আমরা 6টাকে পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই পাশে আসলো মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইকুয়াল টু 2y। এখন এই 2yটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো, তাহলে 2y ইকুয়াল টু এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 4x, দেখো 4 and 6 যদি আমরা যোগ করি তাহলে এটা হবে প্লাস 10। তাহলে অতএব y ইকুয়াল টু কত হবে, তাহলে y ইকুয়াল টু দেখো যে এটা হাফ এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখন 2 দিয়ে যদি 4কে ভাগ করো তাহলে 2x, আবার এই 2 দিয়ে যদি তুমি 10কে ভাগ করো তাহলে প্লাস 5 হবে। আমরা এই সমীকরণটাকে অবশ্যই y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে নিতে হবে, নাহলে তুমি এই bc বের করতে পারবে না। এই কারণে আমি y ইকুয়াল টু বের করেছি। তাহলে ইহাকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। এখন যদি তোমাদের প্রশ্ন করি যে এর মানটি কত, তো সবাই বলতে পারছো যে এ ইকুয়াল টু হাফ। তো লিখে ফেলি দেখো, তাহলে কি পেলাম আমরা, এ ইকুয়াল টু পেলাম হাফ। তাহলে বি এর মানটি কত দেখো, বি আর এখানে এক্সের সাথে আছে 2, তাহলে বি এর মানটি হবে কত 2। আর সি এর মানটি কত হবে, তাহলে এখানে কনস্ট্যান্ট ওখানে 5, তাহলে সি এর মানটি হবে দেখো, তাহলে সি ইকুয়াল টু হবে 5। তাহলে আমাদের বলেছে যে এ বি এবং সি এর মানটি নির্ণয় করো। তাহলে দেখো আমরা এ বি এবং সি এর মানটি কত সহজে পেয়ে গেলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আসো আমরা দ্বিতীয় প্রবলেমটি সলভ করি। আমরা এখন 2 নম্বর সমস্যাটি সমাধান করব। প্রশ্নটি বলেছে যে S73 ও A-1 বিন্দুদ্বয়কে যথাক্রমে কণিকের উপকেন্দ্র ও শীর্ষবিন্দু ধরে কণিকের সমীকরণ নির্ণয় করো যেখানে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1। দেখো এখানে কণিক বলেছে, পরাবৃত্তও বলে নাই, উপবৃত্ত বলে নাই, অধিবৃত্তও বলে নাই, তাহলে তোমাকে অবশ্যই একটা চয়েস করতে হবে। অবশ্যই এটা বোঝার জন্য কিছু না কিছু দিয়ে দিচ্ছে। দেখো এখানে বলেছে যে প্রশ্নে বলা আছে, দেওয়া আছে এটা, যে দেওয়া আছে দেখো ইকুয়াল টু 1। তো পরাবৃত্ত পড়ার সময় বারবার আমি বলতাম যে এর মানটি 1 হলে সেটি পরাবৃত্ত। তাহলে যেহেতু দেওয়া আছে ইকুয়াল টু 1, ই মানে উৎকেন্দ্রিকতা, যেহেতু উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে কণিকটি হবে, তাহলে অতএব কণিকটি হবে পরাবৃত্ত। তাহলে একটা সমস্যা সমাধান আমরা পেয়ে গেলাম যে আসলে বের করব পরাবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ না অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা একটা সমস্যার সমাধান পেয়ে গেলাম। তো বি কেয়ারফুল, এর মানটি অবশ্যই মনে রাখতে হবে, নাহলে এইভাবে যদি কণিক বলে দেয় তাহলে তুমি বিপদে পড়ে যাবা। সো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে যে পরাবৃত্তের ক্ষেত্রে এর মান কত, উপবৃত্তের ক্ষেত্রে কত, অধিবৃত্তের ক্ষেত্রে কত। তো আসো এখন দেখি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে যে উপকেন্দ্র হলো 7,3 এবং শীর্ষবিন্দু হলো -1,3। যেহেতু উপকেন্দ্র 7,3 এবং শীর্ষবিন্দু -1,3, এই তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু। বি কেয়ারফুল, যেহেতু শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে আমরা
এটা বলতে পারি কি না অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল। তাহলে দেখি যে এখানে কোনো কিছু মিলে যায় কি না। খেয়াল করে দেখো, অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল একটা বোঝার বুদ্ধি তো কিছুক্ষণ আগে একটা অঙ্কে দেখলা। যেহেতু এখানে সমীকরণ নাই, তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, একটা উপকেন্দ্র একটা শীর্ষবিন্দু। উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর খেয়াল করে দেখো কোটি দুটো মিলে গিয়েছে। যেহেতু কোটি দুটো মিলে গিয়েছে, তাহলে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা দেখো যে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল হবে। তাহলে আসো একটু অ্যানিমেশনটা দেখে নিই। অ্যানিমেশনটা দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা যে অক্ষরেখাটি কোন অক্ষের সমান্তরাল। অ্যানিমেশনে দেখো দেখতে পাচ্ছ যে 7-3 বিন্দুটা কোথায়। দেখো 7 এবং 3 বিন্দুটি কোথায় তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। এরপর আসো -1-3 বিন্দুটি কোথায়। দেখো -1-3 বিন্দুটা তোমরা দেখতে পেলা। এখন -1-3 এবং 7-3 বিন্দুটি যোগ করলে দেখো অক্ষরেখাটি কোন অক্ষের সমান্তরাল হয়। তাহলে দেখতে পাচ্ছ যে অক্ষরেখাটি অবশ্যই x অক্ষের সমান্তরাল। এখন প্রশ্ন হতে পারে যে এটা অক্ষরেখা বুঝলাম কিভাবে। অবশ্যই অক্ষরেখা উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুগামী। শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী রেখাটি অবশ্যই অক্ষরেখা। তাহলে আমরা এটাও বুঝে গেলাম যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। ছোট্ট একটি চিত্র তুমি একে শিওর হয়ে নিবা। এটা আমরা লিখে দিই। তাহলে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হয়েছে যেহেতু উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর কোটি একই। লিখে ফেলি আমরা, যেহেতু উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর কোটি একই, তাহলে অতএব অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। যেহেতু আমরা শীর্ষবিন্দুটিও জানি এবং অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল জানি, তাহলে অবশ্যই এখন আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটিও লিখতে পারবো। যেহেতু দেখো অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই x এর উপরে বর্গ হবে না, বর্গ হবে y এর উপরে। তাহলে লিখি দেখো, তাহলে কি হবে y - বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x - আলফা। যেহেতু এখানে x এর উপরে বর্গ হবে না, তাহলে শীর্ষবিন্দুটি যেহেতু আমাদের জানা আছে, তাহলে এখন মানটি বসিয়ে দিব। তাহলে দেখো, তাহলে অতএব দেখো সমীকরণটি কী দাঁড়াবে যে y, তাহলে বিটার মানটা কত, দেখো বিটার মানটা কিন্তু 3, তাহলে y - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x। আলফার মানটি কত, দেখো আলফার মান -1, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে +1। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এখানে অবশ্যই লিখে দিব যেহেতু শীর্ষবিন্দু -1-3, এটা অবশ্যই আমরা লিখে দিব। আসো এর পরবর্তী ক্যালকুলেশনটা আমরা করি। এখন প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা শীর্ষবিন্দুটি ইউজ করে ফেলেছি, তাহলে এখন শুধু উপকেন্দ্র আছে। উপকেন্দ্র হলো 7-3, তাহলে আমাকে এখানে অবশ্যই উপকেন্দ্রের সূত্র লিখতে হবে। তা লিখি যে পরাবৃত্তটির উপকেন্দ্র, পরাবৃত্তটির উপকেন্দ্র, দেখো পরাবৃত্তটির উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের সূত্র লেখার সময় বি কেয়ারফুল, তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এক্সের জায়গায় কিন্তু এখানে এক্স নেই, এক্সের জায়গায় আছে দেখো x+1 কমা, আর ওয়াই জায়গায় আছে দেখো y - 3, তাহলে ইকুয়াল টু, যেহেতু এক্সের পুরো বর্গ নেই, তাহলে কি হবে, অবশ্যই এটা হবে a0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে অতএব কি লিখতে পারি, খেয়াল করে দেখো, এখান থেকে লিখতে পারি যে x+1 ইকুয়াল টু a এবং y - 3 ইকুয়াল টু 0। তাহলে আসো দেখি, তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করি। দেখো পরাবৃত্তটির উপকেন্দ্র কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এটা আগে লিখে ফেলি, তাহলে তোমাদের সুবিধা হবে। যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে 7-3, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এক্সের মানটি কত হবে, তাহলে এক্সের মানটি অবশ্যই 7 হবে। যেহেতু উপকেন্দ্র 7-3 দেওয়া আছে, তাহলে 7, তাহলে এক্সের মানটি হবে 7, তাহলে 7+1 ইকুয়াল টু a। তাহলে দেখো এর মানটি কত হবে, তাহলে এর মানটি দাঁড়াচ্ছে দেখো 8। এইভাবে দেখো সহজে আমরা এর মানটি বের করে ফেললাম। এখন এর মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটি
হয়ে যাবে। দেখো আমরা এর মানটি 8 পেয়েছিলাম, তো এখন এর মানটি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। তাহলে এর মানটি যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে y - 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এর মান দেখো 8 ইন্টু x প্লাস 1। তাহলে এটা কি হবে দেখো, এটা হবে y - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 4টা কত 32 32 x প্লাস 1। তুমি এটা উত্তর রাখতে পারো। তো উত্তর যদি বইয়ের সঙ্গে মিলাতে চাও তাহলে দেখো এটা আবার হোল স্কয়ার সূত্র, এইভাবে উত্তর রাখা যেতে পারে। আবার এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, সরল করেও করতে পারো। তো আসো আমরা এটা সরল করে দিই। তাহলে হোল স্কয়ার সূত্র তো আমরা সবাই পারি যে ওয়াই স্কোয়ার, এটা যদি করি তাহলে কত 6y প্লাস 3 স্কোয়ার মানে হলো 9। এখন এটা গুণ করে দিই তাহলে কি হবে 32x প্লাস 32। এখন সবগুলো আমরা একপাশে নিয়ে আসি। একপাশে নিয়ে আসলে কী দাঁড়ায় দেখো, y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 মাইনাস 32x মাইনাস 32 ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 32x মাইনাস, তাহলে এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে দেখো এটা হবে 23 হবে ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। এভাবে যদি শীর্ষবিন্দুটি এবং অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল এটা তুমি জানতে পারো তাহলে এই সূত্র দিয়ে সহজে তুমি অঙ্কটি করে ফেলতে পারবা। আসো এই ধরনের আরেকটি সমস্যা আমরা সমাধান করি। আমরা এখন আরেকটি অঙ্ক করব। তো তোমরা বোর্ডে অঙ্কটি দেখতে পাচ্ছ যে বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু তুমি দেখতে পাচ্ছ, শীর্ষবিন্দু দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তো শীর্ষবিন্দু দেখার সাথে সাথে তোমাকে আমি বলছি একটা কথা চিন্তা করবা, শীর্ষবিন্দুর সাথে সাথে তুমি এটা জানার চেষ্টা করবা যে অক্ষরেখাটি কোন অক্ষের সমান্তরাল, এটা বুঝতে পারো কি না। তো আসো দেওয়া আছে কি দেখি, যে দেওয়া আছে নিয়ামক রেখা সমীকরণ y = 6। এখন এটা থেকে যদি আমি অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল বের করতে পারি তাহলে অঙ্কটি আমরা আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের যে সমীকরণটি শিখেছি এই সূত্র দিয়ে অঙ্কটি করে ফেলতে পারবো। তাহলে আসো আগে থেকে নিয়ামক রেখাটা, আমার 3টা কথা তুমি মনে রাখবা। কোনো সমীকরণে x না থাকলে x অক্ষের সমান্তরাল, y না থাকলে y অক্ষের সমান্তরাল এবং ধ্রুবক পদটি না থাকলে মূলবিন্দুগামী। এই 3টা কথা মনে রাখবা। সব না থাকলে x না থাকলে x অক্ষের সমান্তরাল, y না থাকলে y অক্ষের সমান্তরাল এবং ধ্রুবক পদটি না থাকলে মূলবিন্দুগামী। তাহলে এখন এটা যদি তুমি অ্যাপ্লাই করো, দেখো এখানে x নেই, তাহলে নিয়ামক রেখাটি অবশ্যই x অক্ষের সমান্তরাল। তোমরা একটু এক চিত্র দিকে দেখো তাহলেই বুঝতে পারবা। দেখো নিয়ামক রেখা এবং অক্ষরেখা পরস্পর লম্ব, যেহেতু নিয়ামক রেখাটি x অক্ষের সমান্তরাল তাহলে অক্ষরেখাটি হবে অবশ্যই y অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখন আমরা অক্ষরেখাটিও জানছি, শীর্ষবিন্দু তো জানি, এখন আমরা আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এই সূত্র দিয়ে অঙ্কটি করতে পারবো। আসো লিখি। যেহেতু আমরা জেনে গেছি অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটি আমরা এখন লিখতেই পারি। যেহেতু অক্ষরেখা y অক্ষের সমান্তরাল তাহলে y এর উপরে বর্গ হবে না, হবে x এর উপরে। তাহলে সূত্রটি কী হবে দেখো, আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সূত্রটি হবে তাহলে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বিটা। যেহেতু শীর্ষবিন্দুটি দেওয়া আছে তাহলে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে এখানে দেখো যদি মানটা বসিয়ে দিই তাহলে আলফা কত হবে দেখো, আলফা হবে 2। তাহলে সমীকরণটি দাঁড়াবে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস, তাহলে বিটার মানটা কত, বিটার মানটা 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এটা অবশ্যই লিখে দিবা যেহেতু শীর্ষবিন্দু 2 3। এখন প্রশ্নটি খুব ভালো করে লক্ষ্য করো। দেখো প্রশ্নটিতে দেওয়া আছে যে নিয়ামক রেখার সমীকরণ y = 6, তাহলে আমাকে নিয়ামক রেখার সমীকরণটি বের করতে হবে। এখানে কিন্তু y এর উপরে বর্গ নেই,
তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে অবশ্যই ওয়াই অনুযায়ী। কিন্তু একটা জিনিস তোমাকে খুব ভালো করে জানতে হবে, দেখো বাবা এখানে কিন্তু ওয়াইয়ের জায়গায় ওয়াই নেই, এখানে ওয়াইয়ের জায়গায় আছে ওয়াই মাইনাস থ্রি, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু, আর আমি সবসময় বলে থাকি নিয়ামক নেগেটিভ, নিয়ামকটা দেখো নেগেটিভ সাইডে, তাহলে কী হবে এখানে মাইনাস এ হবে। তাহলে এখন আমরা লিখে ফেলি, দেখো এটা কিন্তু দেওয়া ছিল নিয়ামক রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু সিক্স, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, এর জন্য আমরা দেখো ওয়াইয়ের মানটি সিক্স বসিয়ে দিব। তাহলে ওয়াইয়ের মানটা আমরা আসলে সিক্স বসাই, তাহলে সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস এ। তাহলে যদি ক্যালকুলেশন করি দেখো এখানে হবে থ্রি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এর মানটি কী দাঁড়ালো, তাহলে এর মানটি পেলাম আমরা মাইনাস থ্রি। দেখো যেহেতু প্রশ্ন এটা খুব দেওয়া ছিল, তাহলে খুব সহজে আমরা ওয়াইয়ের মানটি বসিয়ে দিয়েছি, ওয়াইয়ের মানটি বসিয়ে দিই, দেখো এর মানটি আমরা মাইনাস থ্রি পেয়েছি। এর মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে আসো 1 নম্বর সমীকরণের মানটি বসিয়ে দিই, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু, তাহলে এর মানটা কত পেলাম, এর মানটা মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি, আর এটা পেলাম দেখো ওয়াই মাইনাস থ্রি। এখন এটি ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আসো এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ইন্টু ওয়াই মাইনাস থ্রি। তুমি কিন্তু এটাও উত্তর হিসেবে রাখতে পারো, আবার এগুলো সবগুলো ভেঙেও ফেলতে পারো। তাহলে আসো আমরা সিম্পলিফাই করেই লিখি, সরল করেই উত্তরটা লিখি। যদি অনেক সময় উত্তরটা সরল করা থাকে, অনেক সময় এভাবে থাকে, আমরা করে দিই, কোনো সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু টু দ্যাট ইজ ফোর, ফোর এক্স আর প্লাস টু স্কোয়ার মানে ফোর, আর আমরা এটাই পাশে গুণ করে দিই, তাহলে মাইনাস টুয়েলভ ওয়াই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 36। তাহলে দেখো কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস 36 ইকুয়াল টু জিরো। তাহলে শেষ পর্যন্ত আমাদের অঙ্কটি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। একটু ভালো করে লক্ষ্য করো, প্রশ্নের আরেকটি অংশ আছে, সেটি বলেছে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে কি হবে, সূত্র হবে ফোর মডুলাস অফ এ। এখন আমরা এর মানটি বসিয়ে দিব, তাহলে এর মানটি বসিয়ে দিলে দেখো কি হয়, তাহলে ফোর মডুলাস অফ মাইনাস থ্রি, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো ফোর ইন্টু মাইনাসকে মডুলাস করলে অবশ্যই কি হয়, প্লাস থ্রি হয়, তাহলে এটা কত হবে 12। যেহেতু এটা দৈর্ঘ্য বলেছি, তাহলে একক কথাটা লিখে দিব। এইভাবেই আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণের সূত্রটি ব্যবহার করে আমরা খুব সহজেই কিছু অঙ্ক সমাধান করতে পারি, যা বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে। আজকে যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে ভিডিওটি আরেকবার টেনে দেখবা, তাহলেই দেখবা খুব সহজেই তুমি বুঝতে পারছো। সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।